থমকে যাওয়া ক্রিকেটেও ফিরছে গতি। চট্টগ্রামে টাইগাররা শুরু করবে পাকিস্তান সফরের প্রস্তুতি। টানা 6 দিন হোটেলে কাটানোর পর চট্টলায় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন এইচপির ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় ভালো করার আশা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বুধবার ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলার মেয়েরা। সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ের প্রত্যাশা। পরোক্ষভাবে বাংলাদেশের ক্ষতি করছে অলিম্পিকে কোটা সুবিধা। ক্রীড়া সংগঠক কাজী রাজীব উদ্দিন চপলের ভাবনা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অবশেষে থমকে যাওয়া ক্রিকেট চালু হচ্ছে। নাজমুল শান্তরা বুধবার থেকেই যোগ দিচ্ছেন চট্টগ্রামে দলের সাথে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো দমে শুরু হবে টেস্ট দলের প্রস্তুতি। পাকিস্তান সফরের আগ মুহূর্ত পর্যন্ত সেখানেই চলবে সব প্র্যাকটিস সেশন ও প্রস্তুতি ম্যাচ। নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খেলবেন কিনা সেটা অনেকটাই নির্ভর করছে তামিমের ওপরে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। 6 দিন বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরেছে সাগর পাড়ের সাগরিকায়। হোটেলবন্দি ক্রিকেটাররা মাঠে। মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুলরা পাকিস্তান সফরের জন্য নিজেদের আবারও প্রস্তুত করতে মাঠে লাল বলের প্র্যাকটিসে। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে বেশ কজন টেস্ট ক্রিকেটার থাকলেও বাকিরা আটকা পড়ে আছেন ঢাকাতে। চলমান অস্থির পরিস্থিতি উন্নতির দিকে, তাই বিসিবিও জাতীয় দলের কোচিং স্টাফ আর ক্রিকেটারদের চট্টগ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজকে তো মোটামুটি ওখানে প্র্যাকটিসটা শুরু হয়েছে, বাট ঢাকায় যারা আছে শান্ত, মুশফিকুর রহিম কিংবা অনেকে আছেন যারা কিনা আসলে ওখানে গিয়ে প্র্যাকটিসটা শুরু করবে। বেসিক্যালি টেস্টের যে প্রস্তুতিটা সেটা কবে থেকে শুরু হবে, কবে যাচ্ছে ক্রিকেটাররা? যত শীঘ্রই সম্ভব, কারণ এখানে একটু ফ্লাইটের ডিসরাপশন ছিল। আপনারা জানেন যে টিকিটের ব্যাপার ছিল। তো যেহেতু আমরা এতদিন জানতাম না যে কারফিউ কতটুকু রিল্যাক্স হবে, এখন যেহেতু প্রতিদিনই দেখছি যে কিছু কিছু টাইম বৃদ্ধি পাচ্ছে, রিল্যাক্স করছে, তো এখন আমরা প্ল্যান করছি যে বাকি যারা এখানে আমাদের ক্রিকেটার টেস্ট বাকি ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। এটা 2-1 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো তাদের পাঠাতে। আগামীতে আরও কয়েকদিন দেখতে হবে যে তা কত ঘন্টা আরও রিল্যাক্স থাকে। যদি দেখি আস্তে আস্তে তারা যদি এই রিল্যাক্সটা যদি বাড়তে থাকে, তাহলে আমরাও টার্গেট করবো যে 29, 30, 31। আপনারা জানেন যে একটা 3 দিনের আমাদের একটা ম্যাচ সিনারিও আছে, প্র্যাকটিস ম্যাচ আছে। তো সেটা যাতে তারা অ্যাভেল করতে পারে, সেই জন্য আরও কয়েকদিন আগে থেকে তাদের সম্পূর্ণভাবে আরও কিছু সাপোর্ট স্টাফ যারা আছে ঢাকায় তাদের নিয়ে সবাইকে আমরা ওখানে পাঠাবার চেষ্টা করব। ব্যাটিং কোচ, বোলিং কোচ তো চলে আসছে, মানে হেড কোচ আসলে কবে আসতেছে? হেড কোচ এবং ফিল্ডিং কোচ, তারপর এসএনসি কোচ, স্ট্রেংথেনিং অ্যান্ড আমাদের কন্ডিশনিং কোচ, এরা হোপফুলি তারা আরও 3-4 দিন সময়ের মধ্যে চলে আসবে। তারা আমরা যেটা শুনেছি যে ফোনে হয়তো কথা বলেছে ক্রিকেট অপারেশনসের ম্যানেজারের সাথে, টিকিট করছে তারা। 2-1 জনের ভিসা ইস্যু আছে, এগুলা হোপফুলি তারা কয়েকদিনের পরে শেষ করে ফেলতে পারবে প্রসেস, এবং এর পরে তারা চলে আসবে। পাকিস্তান সফরের আগে সব কোচিং স্টাফ যোগ দিলেও স্পিন কোচ মুস্তাক আহমেদকে মিস করছে বিসিবি। শুধু কোচ না, একজন মোটিভেটর হিসেবেও ক্রিকেটারদের দারুণ পছন্দের এই পাকিস্তানি কোচ। সবশেষ বিশ্বকাপে স্পিনারদের পাশাপাশি লিটন, শান্তদের কাঁধে এভাবেই হাত রেখে সাহস জুগিয়েছিলেন খারাপ সময়ে। পাকিস্তান সিরিজ আসলে আমাদের স্পিন কোচ হিসেবে কেউ থাকছে কিনা, মানে দেশি কাউকে নিচ্ছেন নাকি আসলে মুস্তাক আহমেদের কোনোভাবে জয়েন করার সুযোগ? কারণ তিনি তো আসলে ডিসেম্বরের আগে খুব সম্ভবত ফ্রি হতে পারছেন, এরকম একটা বোধহয় কন্ডিশন আছে। রাইট, এখন আমরা যেটা দেখবো যে মুশতাক আমাদের কাছে তার থেকে কি রিপ্লাইটা পাই। উই আর ট্রাইং, মুশতাককে নিয়ে আমরা কন্টিনিউ করার জন্য চেষ্টা করছি। এর মধ্যে যদি খণ্ডকালীনের জন্য যদি হয়, ইটস নট এখনও কনফার্ম না, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় আমরা ডেফিনেটলি উইল গো ফর অ্যানাদার স্পিনার। আপাতত জাতীয় দলের ব্যস্ততা টেস্ট ফরম্যাট নিয়ে। নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ওয়ানডে সিরিজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল কি ফিরছেন পুরনো ইস্যু নতুন করে আবারও আলোচনাতে? উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি, এবং শেষ তার যে আলাপ আলোচনা করার কথা সেটা হচ্ছে মাননীয় বোর্ড সভাপতির সাথে যে আলোচনা করবে বলে তামিম বলেছে। তো যদি তামিম ওই জায়গাটা যদি আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয়।
নাহিয়ান বিন জসিম, ৭১। অবশেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। টানা ৬ দিন হোটেলে কাটানোর পর মঙ্গলবার চট্টগ্রামে প্র্যাকটিসে ঘাম ঝরিয়েছেন বিজয়, মিরাজ, মুমিনুল, আফিফরা। এইচপির ওয়ানডে দলের কাপ্তান আফিফ বলছেন, ইন্টারনেট না থাকায় হোটেলে গল্পে গল্পেই কেটেছে জম্পের সময়। প্রস্তুতির ঘাটতি নেই। আফিফ মনে করেন অস্ট্রেলিয়ায় দারুণ কিছু করবে হাই পারফরমেন্সের সাদা বলের ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। বন্ধ দুয়ার খুলে গেছে, পরিবার পরিজন থেকে দূরে পাক্কা ৬ দিন চট্টগ্রামের হোটেলের ৪ দেয়ালের মাঝে বন্দী ছিলেন ক্রিকেটাররা। সাগরিকার দমকা হাওয়ায় অবশেষে সবার চোখে মুখে স্বস্তি, মাঠের মানুষদের প্রিয় জায়গায় ফেরা। মঙ্গলবার কারফিউ শিথিলের সময়টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছুটে এলেন বাংলাদেশ টাইগার্স ও বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের খেলোয়াড়রা। সপ্তাহখানেক পর নেটে ব্যাট বলের সঙ্গে সখ্যতা। গেল ৬ দিন হোটেলে চলেছে জিম আর সুইমিং। ইন্টারনেটবিহীন ২৪ ঘন্টাই হোটেলে। কেমন ছিল অভিজ্ঞতা? লকডাউনের সময় এরকম হোটেল বন্দি থাকতে হতো। ফানি কোনো ঘটনা ঘটেছে যে আপনারা ৬ দিন ইন্টারনেটও নাই, আসলে সময়গুলো কিভাবে কেটেছে, সতীর্থদের সাথে মজা করা বা কোনো ফান গেমস? অনেক আগের সময়ে ফিরে যাওয়ার মতো, যে ইন্টারনেট নাই বা যে কোনো কিছু নেই, আমাদের বাইরে যাওয়ারও কোনো ওয়ে নাই। তো আমরা অনেক সময় আড্ডা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ইন্টারনেট থাকলে যেটা হয় না। তো এরকম কিছু সিচুয়েশন এসেছে যে ব্রেকফাস্টের পর বা রাতে সবাই মিলে আড্ডা দেওয়া। বিসিবি এইচপির লাল বলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছে, সাদা বলের খেলোয়াড়রা চট্টলায় প্রস্তুত হচ্ছে। যদিও একটা করে ওয়ানডে আর টি-20 প্র্যাকটিস গেম ভেস্তে গেছে। ঘাটতি নিয়েই কি ক্যাঙ্গারুদের দেশে যেতে হচ্ছে আফিফ শামীমদের? আমাদের যে কটা ম্যাচ খেলার কথা ছিল ওই কটা খেলতে পারিনি, তাও যেরকম খেলেছি আমরা 2টা ম্যাচে, আমার মনে হয় আমাদের প্রিপারেশন অনেক ভালো হয়েছে। যদি ব্যক্তিগতভাবে আপনার ব্যাটিংয়ের কথা বলি, কিছু মিলিয়ে আসলে আপনার অবস্থানটা? অনেকদিন ম্যাচের মধ্যে ছিলাম না, তো এখানে অনেকদিন পর ম্যাচ খেলেছি, রান করতে পেরেছি, তো নিজের কাছে অবশ্যই ভালো লাগছে। প্রিপারেশনটা খুব ভালো ছিল। এই ধরনের ট্যুর আসলে কতটুকু আসলে প্লেয়ারদের অফ সিজন, যেহেতু বাংলাদেশ অফ সিজন, এর মধ্যে দেশের বাইরে এরকম একটা ভালো কন্ডিশনে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলা কতটুকু আসলে আপনাদের মতো যারা একটু ন্যাশনাল টিমে বাইরে আছেন তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হোয়াইট বলের এখন ওরকম কোনো খেলা নেই। তো সেক্ষেত্রে এরকম একটা ভালো একটা জায়গায় গিয়ে ভালো একটা টুর্নামেন্ট, অবশ্যই নেক্সটে যে কোনো টুর্নামেন্টে বা যে কোনো ইন্টারন্যাশনাল খেলার জন্য ভালো প্রিপারেশন হিসেবে কাজে লাগবে। অস্ট্রেলিয়ার ডারউইনের সিরিজে ওয়ানডে খেলা হবে কোকাবুরা বলে, টি-20 ভার্সনটা গড়াবে ডিউক বলে। পাইপলাইনের এই ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে বলের পার্থক্য বুঝে খেলার চ্যালেঞ্জও থাকছে। গেল সপ্তাহে সাগরিকায় টি-20 প্র্যাকটিস ম্যাচটা ডিউক বলেই খেলেছিলেন আফিফরা। ডিউক বলে সাধারণত একটু সিভ মুভমেন্টটা বেশিক্ষণ থাকে, যেহেতু আমরা টি-20 ম্যাচটা 20 ওভারের ম্যাচ, তো ওই ক্ষেত্রে মোটামুটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একটু মুভমেন্ট ছিল। তো এই জিনিসটা 2টা বলের মধ্যে একটু পার্থক্য থাকে। এই যে বল যে চেঞ্জ, সেটা নিয়ে আসলে আপনাদের প্ল্যানিং কি? আসলে এটা আয়ত্তে আনা কি কঠিন হতে পারে কিনা? আসলে আমরা ওভাবে বল নিয়ে এতটা চিন্তা করছি না। আমরা আমাদের যখন যেই ফরম্যাট খেলা ওই ফরম্যাটের আগে ওইভাবে আমরা প্রিপারেশন নিব, প্র্যাকটিসে ওইভাবে আমরা ইউজ টু হব। তো ওই ফরম্যাটের আগে অবশ্যই আমাদের বল চেঞ্জ থাকবে প্র্যাকটিসে, তো ওইভাবে ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে আমরা ম্যাচের দিকে এগিয়ে যাব। বুধবার ঢাকায় ফিরে শনিবার অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তানজিদ তামিম, আফিফ, শামীম, আকবর, জিসান, রনিরা। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। 2টি ফিফা প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এখন ভুটানে। থিম্পুতে বুধবার সন্ধ্যা 6টায় ভুটান বাংলাদেশ ম্যাচ। শক্তি সামর্থ্যের বিচারে প্রতিপক্ষের থেকে বেশ এগিয়ে বাংলার মেয়েরা। অনুবাপী রিপোর্ট। কথা ছিল ভুটানে হবে 3 জাতি টুর্নামেন্ট, বাকি 2 প্রতিপক্ষ বাংলাদেশ আর নেপাল। শেষ মুহূর্তে নেপাল নাম সরিয়ে নিয়েছে, তাই বাংলাদেশকে শুধু ভুটানের বিপক্ষেই 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ভুটানের সাথে প্রীতি ম্যাচ 2টা আসন্ন সাফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে আরও ভালো প্রতিপক্ষ হলে ভালো হতো বলে জানিয়েছিলেন ক্যাপ্টেন সাবিনা খাতুন। ভুটানের সাথে ভালো ফলাফল করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়াই লক্ষ্য গোটা দলের। নামে ভারে ভুটানের থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দল, জয় পরাজয়ের পরিসংখ্যানে লাল সবুজরা ধরা ছোঁয়ার বাইরে। তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে প্রতিপক্ষকে সহজভাবে নেয়ার সুযোগ নেই। সাবিনা, মারিয়া, সানজিদারা চাইবে প্রথম ম্যাচটা জিতে এগিয়ে থাকতে। কৃষ্ণা আত্মহুরা এইচএসসি পরীক্ষা ও চোটের কারণে ভুটানে খেলতে যেতে পারেননি। নারী দলের এই সফরে 7 জন নতুন ফুটবলার। গেল সোমবার থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে নারী ফুটবল দল। প্রথম ম্যাচের আগে একদিন সেখানে মাঠের অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলার মেয়েরা। অর্ণব বাপি, ৭১।
অলিম্পিকের কোটা সুবিধা পরোক্ষভাবে ক্ষতি করছে বাংলাদেশের 2032 সালের মধ্যে অলিম্পিকে পদক জিততে কমিশন গঠন করার পক্ষে মত দিলেন দক্ষ ক্রীড়া সংগঠক কাজী রাজীব উদ্দিন চপল। এদিকে আগামী বছর নভেম্বরে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। মেহেদী নাইমের রিপোর্ট। কোটা আন্দোলনে উত্তাল দেশ। জনসাধারণের বড় একটা অংশ মনে করেন এটার অপব্যবহার হচ্ছে। ক্রীড়াঙ্গনেও আছে কোটা সুবিধা। চলতি বছর প্যারিস অলিম্পিকে কোটা প্লেস করে ফ্রান্সে খেলতে গেছেন অনেক অ্যাথলিট, যারা সবাই কেবল অংশগ্রহণের জন্যই 4 বছর পর পর যান। শিক্ষা সফর আর অংশগ্রহণই তাদের শেষ কথা। আগামীতে যারা শুধু সরাসরি কোয়ালিফাই করবে তাদেরই সুযোগ দেওয়া উচিত অলিম্পিকের মতো বিগ ইভেন্টে। আমরা ওয়াইল্ড কার্ডে পাঠাবো না, একজন ফ্ল্যাগ বেরিয়ার যাবে, হ্যাঁ, একজন ভেটারান প্লেয়ার যাবে, যদি নিয়ম থাকে তারা যা মার্চ পাস্টে অংশগ্রহণ করবে, কিন্তু আমরা এইভাবে আর পাঠাবো না। তাহলে কিন্তু হয়ে যায়, তাহলে মানুষ ছেলেপেলেদের ভিতরে একটা উন্মাদনা সৃষ্টি হতে পারে যে আমাকে কোয়ালিফাই করে যেতে হবে। এবার বাংলাদেশ থেকে সরাসরি কোয়ালিফাই করেছেন কেবল আর্চার সাগর ইসলাম। 4 দশকেরও বেশি সময় অলিম্পিকে অংশগ্রহণ করা লাল সবুজের উচিত এবার পদকের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া। কাদের নিয়ে 2032 অলিম্পিকে মানি আর ট্রেনিং ইনভেস্ট করা হবে, সেজন্য মন্ত্রণালয়কে কমিশন গঠন করার কথা বললেন দক্ষ সংগঠক কাজী রাজীব উদ্দিন চপল। যাদের পজিটিভনেস আছে তাদেরকে দিয়ে একটা কমিশন গঠন করা দরকার, ডেভেলপমেন্ট কমিশন। দেখবেন আজকে চপল এই কথাটা বলল, হয়তো এটা কোনোদিন গঠন করা হবে, সেই সুফলটা হয়তো চপল ভোগ করে যেতে পারবে না বা শেষের অংশটা পাবে না, কিন্তু দেশবাসী উপকৃত হবে। নতুন খবর, আগামী বছর নভেম্বরে ঢাকায় বসছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবে প্রায় 30টি দেশ। নভেম্বরে ফার্স্ট আর সেকেন্ড উইকে হবে। আমরা সংসদ ভবনের মাঠে করতে চাচ্ছি, তাহলে একটা ওয়ার্ল্ড হেরিটেজ তো আমাদের এটা একটা। এটা যখন ফাইনালটা হয়, আর্চারি সবসময় একটা হেরিটেজকে সামনে রেখে করে। মেহেদী নাইম, 71। কোপা আমেরিকার জিতেও বিশ্রাম নেওয়ার উপায় নেই আর্জেন্টিনার। এবারে বিশ্বজয়ীদের টার্গেট গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক। 26 জুলাই পর্দা উঠবে মহাযজ্ঞের, তবে ফুটবল শুরু হবে তার 2 দিন আগে থেকে। এদিকে প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করতে পারেনি সাবেক গোল্ড মেডেল জয়ী ব্রাজিল। কোহিনুর কণার রিপোর্ট। সময় কি অদ্ভুতভাবেই না বদলে যায়, কিংবা সময় তাদের হয়ে কথা বলে যারা তা বদলাতে জানে। এই যেমন ব্রাজিল আর আর্জেন্টিনা। কিছুদিন আগে পর্যন্ত কে সেরা, কারা বিশ্ব ফুটবলের রাজ করছে, রোজ জমে উঠত তর্ক বিতর্ক। তবে সময়ের সাথে আর্জেন্টিনা নিজেদের নিয়ে গেছে সফলতার শিখরে, আর ব্রাজিল ব্যর্থতার ব্ল্যাক হোলে। তাই ব্রাজিল নাকি আর্জেন্টিনা সেই তুলনা এখন আর চলে না। বাসমতির সাথে কি আর আতপ চালের তুলনা চলে? ব্রাজিলের পারফরমেন্স ঠিক কতটা নিম্নমুখী তা বোঝা যায় সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা থেকে। সিলেসাওরা যেখানে কোপা আমেরিকার সেমিতে কোয়ালিফাই করতে পারেনি, সেখানে আর্জেন্টিনা সেরেছে ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের উৎসব। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ক্যাবিনেটে জমা হলো 22খানা ট্রফি। বলাই যায় আর্জেন্টিনাই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে ডেকোরেটেড দল। শুধু তাই নয়, এই যে প্যারিসে বেজেছে গ্রেটেস্ট শো অন আর্থের সাইরেন, সেখানে ব্রাজিল নামক দলটা পালন করছে পিন ড্রপ সাইলেন্স। অলিম্পিকে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা, করবেই বা কেমন করে? ওদের টার্গেট তো পরের বিশ্বকাপ। অন্যদিকে স্কালোনি বাহিনীর সামনে আরও একটা শিরোপা উৎসব করার মোক্ষম সুযোগ। অলিম্পিকে লাতিন আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে 2টি দল, একটি আর্জেন্টিনা, অন্যটি প্যারাগুয়ে। অলিম্পিকে অনূর্ধ্ব 23 দল অংশ নিলেও জাতীয় দল থেকেও 4 জনের সুযোগ থাকে খেলার। সে সুবাদে গুঞ্জন শোনা গিয়েছিল হয়তো খেলবেন লিওনেল মেসিও, তবে এই দল থেকে আগেই বাদ দেয়া হয়েছে তাকে। অবসরে না গেলে হয়তো দেখা যেত ডি মারিয়াকেও। খেলছেন না এমিলিয়ানো মার্তিনেজ, তবে অলিম্পিকে দেখা যাবে ইয়াংস্টার হুলিয়ান আলভারেজের ম্যাজিক। 26 জুলাই অলিম্পিকের পর্দা উঠলেও ফুটবল শুরু হচ্ছে তার ঠিক 2 দিন আগে। বলাই যায় আরও একটা ট্রফি আর্জেন্টিনার ঘরে আসা এখন কেবল সময়ের ব্যাপার। এজন্যই হয়তো বলে, ঈশ্বর যখন দেন 2 হাত ভরে দেন। কোহিনুর কণা, 71।
কিছু প্রশ্নের উত্তরে কখনো একমত হতে পারবে না কেউ। পেলে নাকি ম্যারাডোনা সেরার প্রশ্নে গোটা দুনিয়া দ্বিধা বিভক্ত। কারো মতে পেলেই সর্বকালে সেরা, কেউ আবার ম্যারাডোনাকেই মানেন রাজা। এমন একটা প্রশ্নের উত্তর দেয়া কি আসলেই সম্ভব? আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। রহমান পেয়ারের রিপোর্ট। পেলের সাপোর্টাররা একটা বিষয় নিয়ে বেশ গর্ব করেন। 1363 ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল সংখ্যা 1281। তবে এই সংখ্যাটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ অনেকেই দাবি করেন পেলে ফ্রেন্ডলি ম্যাচের গোলও নাকি গণনা করেছেন। পেলের এই গোলগুলোর অধিকাংশই তিনি করেছেন সান্তোসের হয়ে, যাদের প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল। জাতীয় দলের হয়ে 92 ম্যাচে 77 গোল করেছিলেন পেলে, যার 12টি বিশ্বকাপ গোল। পেলের স্কোরিং অ্যাবিলিটি নিয়ে কারো প্রশ্ন অথবা সংশয় থাকার কথা নয়। অন্যদিকে ম্যারাডোনা জাতীয় দলের হয়ে 91 ম্যাচে 34 গোল করেন, যার 8টি বিশ্বকাপ গোল। ক্যারিয়ারে মোট 590টি ম্যাচে 311 গোল করেন ফুটবল ঈশ্বর। গোলের হিসাবে সেরা বিচার করাটাও মানদণ্ড হিসেবে ঠিক না, কারণ একজন গ্রেট প্লেয়ার অথবা ফরওয়ার্ড তখনই জ্বলে ওঠেন যখন সেটা দলের জন্য প্রয়োজন, টাইটেল ডিসাইডার অথবা নকআউট ম্যাচগুলোতে। ম্যারাডোনা যেটা নাপোলির হয়ে করেছেন সেটা তাকে দেবতার আসনে বসিয়েছে। 1987 সালে নাপোলি তাদের ইতিহাসের প্রথম স্কুডেট্টো জিতেছিল, পরেরটি জিতেছিল 1990 সালে। একটি ইউএফএ কাপও এই সময়টাতে জেতা। দলে অবশ্য কারেকা, আলেমাও, ব্রুনো জিওরদানোর মতো তারকা ছিলেন। তবে প্রশ্নটা থেকেই যায়, নাপোলি কি ম্যারাডোনাকে ছাড়া এই সাফল্যগুলো পেত? রহমান পেয়ার, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।